সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে আজকের ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। একাদশ ও দ্বাদশ শ্রেণী অর্থনীতি দ্বিতীয় পত্র, দ্বিতীয় অধ্যায়। আজকের আলোচ্য বিষয় বাংলাদেশের কৃষি উন্নয়নে সরকারের গৃহীত কর্মসূচি, বাংলাদেশে কৃষি ঋণ সমস্যা ও তার সমাধান এবং চিংড়ি মাশরুমের অর্থনৈতিক গুরুত্ব। বাংলাদেশে কৃষি উন্নয়নে সরকারের গৃহীত কর্মসূচি। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। স্বাধীনতার পর থেকে কৃষি উন্নয়নে বিভিন্ন সময় সরকার নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমানে সরকার খাদ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও খাদ্য নিরাপত্তা জোরদারের লক্ষ্যে কৃষি ঋণ বিতরণ, কৃষি উপকরণ বিতরণ ও সহজলভ্যকরণ, শস্য বহুমুখীকরণ, সেচ সুবিধা সম্প্রসারণ, কৃষি প্রযুক্তি উদ্ভাবন সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। নিম্নে এসব কর্মসূচিসমূহ উপস্থাপন করা হলো। ১. প্রকৃত কৃষকদের নিকট খাস জমি প্রদান। বাংলাদেশের অনেক কৃষকের নিজস্ব জমি নেই। তারা অন্যের জমিতে চাষাবাদ করে অথবা শুধুমাত্র শ্রম বিক্রি করে। আবার যাদের নিকট প্রচুর কৃষি জমি রয়েছে তারা প্রকৃত চাষি নয়। তাই সরকার খাস জমি উদ্ধার করে প্রকৃত কৃষকদের হাতে ওই জমি হস্তান্তরের উদ্যোগ গ্রহণ করেছে। ২. কৃষি ঋণ বিতরণ। কৃষিখাতের উন্নয়নের জন্য সরকার কৃষি ঋণ কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এক্ষেত্রে কৃষি ঋণ বিতরণ ব্যবস্থা সহজতর করা হয়েছে। ২০০০-২০০১ অর্থ বছরে যেখানে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে ৩,019.67 কোটি টাকা, ২০১৬-১৭ অর্থ বছরে বৃদ্ধি পেয়ে ২০,৯৯৯ কোটি টাকায় তা উন্নীত হয়েছে। ৩. কৃষি উপকরণ বিতরণ। সরকার নানা রকম উপকরণ সহজে বিতরণ করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সারা দেশে ইতিমধ্যে ১,৪০,০০,০০০ কৃষককে কৃষি উপকরণ সহায়তা কার্ড প্রদান করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে সার ও বীজ, ভর্তুকি মূল্যে পাওয়ার টিলার, ট্রাক্টর সহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে। ৪. কৃষি বীজ সহায়তা। উন্নত জাতের বীজ সরবরাহ করার জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনকে শক্তিশালী করা হয়েছে। ২০০৮-৯ অর্থ বছরে বিএডিসি মাত্র ১৮% বোরো বীজ সরবরাহ করত। ২০১১-১২ অর্থ বছরে প্রায় ৬০% বোরো বীজ সরবরাহ করেছে। বর্তমানে এ হার আরও বৃদ্ধি পেয়েছে। এছাড়া মানসম্মত বীজ সহজলভ্য করার জন্য সার্ক সিড ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে। ৫. কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ। সরকার ইতিমধ্যে ছোট, বড়, মাঝারি, বর্গা চাষি, ভূমির মালিক এবং ধনী চাষিদের মধ্যে কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ করেছে। এই কার্ডে কৃষকের শনাক্তকারী নম্বর, কৃষকের নিজস্ব মোট জমির পরিমাণ, চাষকৃত জমির পরিমাণ, বিভিন্ন ঋতুতে আবাদকৃত ফসলের নাম, প্রয়োজনীয় বীজ ও সার সংক্রান্ত তথ্য সন্নিবেশিত থাকে। ৬. সাম্প্রতিক সময়ে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ। বর্তমানে কৃষি জমির পরিমাণ বৃদ্ধির জন্য পতিত জমি চাষাবাদের আওতায় আনা হচ্ছে। মাটির স্বাস্থ্য রক্ষায় ও জৈব সারের পাশাপাশি জৈব সারের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের সমুদ্র উপকূলীয় এলাকায় কৃষি উন্নয়নের জন্য উপকূলীয় ১৪টি জেলায় একটি মহাপরিকল্পনার বাস্তবায়ন করা হচ্ছে। উত্তরবঙ্গের মঙ্গাপীড়িত অঞ্চলে সমন্বিত কৃষি কার্যক্রম গ্রহণের ফলে মন্দা অনেকটা দূর করা সম্ভব হয়েছে। জলাবদ্ধতা নিরসন, দক্ষিণাঞ্চলের ভূপরিস্থিত পানির ব্যবহারের মাধ্যমে সেচ সুবিধা সম্প্রসারণ ও হাওর এলাকায় পানি নিষ্কাশনের মাধ্যমে আবাদি জমি সম্প্রসারণ করা হয়েছে। কৃষক যাতে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান সে লক্ষ্যে কৃষি বিপণন দল, কৃষক ক্লাব, গ্রোয়ার্স মার্কেট, পাইকারি বাজার, অ্যাসেম্বল সেন্টার ও কৃষক দল গঠন করা হয়েছে। কৃষি গবেষণার ক্ষেত্রেও সাম্প্রতিক সময়ে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। কৃষিতে জীবনরহস্য আবিষ্কারের মাধ্যমে কৃষি গবেষণায় যুগান্তকারী সাফল্য অর্জিত হয়েছে। বর্তমান সময়ে বিভিন্ন ফসলের ১৪৫টি জাত উদ্ভাবন করা হয়েছে। ভিডিও কনফারেন্স ও SMS-এর মাধ্যমে কৃষকদের সমস্যার সমাধান দ্রুততমে পৌঁছে দেওয়ার জন্য কৃষি, যেমন কৃষকের জানালা, কৃষি বাতায়ন, কৃষকের ডিজিটাল ঠিকানা, কৃষি কল সেন্টার স্থাপনের মাধ্যমে কৃষি তথ্য কেন্দ্র চালু করা হয়েছে। বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য উপকূলীয় অঞ্চলে বাঁধ নির্মাণ সহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আমদানিকৃত বীজের রোগবালাই পরীক্ষার জন্য পোস্ট এন্ট্রি কোয়ারেন্টাইন সেন্টার স্থাপনের জন্য প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
তাই বলা যায় সাম্প্রতিক সময়ে কৃষি উন্নয়নে সরকারি গৃহীত পদক্ষেপসমূহ যথাযথ। এগুলো সঠিক বাস্তবায়ন বাংলাদেশকে কৃষিক্ষেত্রে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে। ৭. শস্য বহুমুখীকরণ। জাতীয় কৃষিনীতি ২০১১তে শস্য বহুমুখীকরণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। শস্য বহুমুখীকরণের ফলে উৎপাদন বৃদ্ধি পাবে, পুষ্টিকর খাদ্যের নিশ্চয়তা পাওয়া যাবে, আয় বৃদ্ধি পাবে, মাটির উর্বরতা বৃদ্ধি পাবে, কৃষি নির্ভর শিল্পের বিকাশ ঘটবে, কর্মসংস্থান সৃষ্টি হবে, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা যাবে। ৮. সেচ সুবিধা সম্প্রসারণ। বাংলাদেশের উৎপাদন ব্যবস্থা মূলত কৃষি নির্ভর, যা প্রকৃতির উপর নির্ভরশীল। অতিবৃষ্টি ও অনাবৃষ্টির কারণে দেশে কৃষি উৎপাদন প্রায়ই ব্যাহত হয়। এরূপ অনিশ্চয়তা থেকে মুক্তির লক্ষ্যে কৃষি জমিতে পানি সেচ করা হয়। সেচের আওতাধীন এলাকা ক্রমবৃদ্ধি অব্যাহত রয়েছে। 1985-86 অর্থবছরে সেচের আওতাধীন জমির পরিমাণ ছিল 43 লক্ষ হেক্টর, যা 2016-17 অর্থবছরে 66.10 লক্ষ হেক্টরে উন্নীত হয়েছে। পরিশেষে বলা যায়, বাংলাদেশ সরকার কৃষি উন্নয়নে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে, যা সঠিক বাস্তবায়নই আমাদেরকে কৃষিক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ করে তুলতে পারে। এখন আমরা বাংলাদেশের কৃষি ঋণ ব্যবস্থার সমস্যাবলী নিয়ে আলোচনা করব। বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর, কিন্তু এদেশে কৃষকরা অত্যন্ত দরিদ্র। তাই কৃষিকাজ পরিচালনার জন্য তারা ঋণ গ্রহণ করতে বাধ্য হয়। কিন্তু আমাদের দেশে কৃষি ঋণ ব্যবস্থা সন্তোষজনক নয়। নিম্নে বাংলাদেশের কৃষি ঋণ ব্যবস্থার সমস্যাবলী আলোচনা করা হলো। ১. অপ্রাতিষ্ঠানিক ঋণের ওপর অধিক নির্ভরশীলতা। বাংলাদেশি কৃষি ঋণ ব্যবস্থা অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো, যেমন বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন, মহাজন, ধনী কৃষক, গ্রাম্য ব্যবসায়ী, দালাল ইত্যাদির উপর অধিক নির্ভরশীল। ২. প্রাতিষ্ঠানিক ঋণের অভাব। প্রাতিষ্ঠানিক ঋণের পরিমাণ আমাদের দেশে প্রয়োজনের তুলনায় খুবই কম। তাছাড়া এই উৎস থেকে ঋণ পেতে হলে অনেক শর্ত বা আনুষ্ঠানিকতা থাকে। ৩. শহরভিত্তিক অবস্থান। প্রাতিষ্ঠানিক ঋণের উৎসগুলো প্রয়োজনের তুলনায় স্বল্প এবং শহরভিত্তিক। গ্রামের সহজ সরল দরিদ্র কৃষক শহরে এসে প্রাতিষ্ঠানিক ঋণের আনুষ্ঠানিকতাকে ভয় পায়। ৪. ঋণদান পদ্ধতির জটিলতা। প্রাতিষ্ঠানিক ঋণদান পদ্ধতি জটিল ও হয়রানিমূলক। এছাড়া এই উৎস থেকে ঋণ গ্রহণ সময়সাপেক্ষ ব্যাপার। ৫. ঋণ বন্টনে দুর্নীতি। আমাদের দেশে প্রাতিষ্ঠানিক ঋণ বন্টনের ক্ষেত্রে স্বজনপ্রীতি, জালিয়াতি ও দুর্নীতি রয়েছে। তাই এদেশে সরল কৃষকদের পক্ষে প্রাতিষ্ঠানিক কৃষি ঋণ পাওয়া বেশ কঠিন হয়ে পড়ে। ৬. ঋণ গ্রহণ ব্যয়বহুল। প্রাতিষ্ঠানিক ঋণ গ্রহণ করতে সময় ও ব্যয় বেশি হয়। অনেক সময় কর্মকর্তা কর্মচারীদেরকে ঘুষ দিতে হয়। ৭. জামানতের সমস্যা। আমাদের দেশে ক্ষুদ্র চাষিগণ যেহেতু ঋণের জন্য জামানত দিতে পারে না, সে কারণে প্রাতিষ্ঠানিক উৎস থেকে তাদের ঋণ প্রাপ্তি হয়ে ওঠে না। ৮. তদারকির অভাব। আমাদের দেশে প্রদত্ত ঋণের যথাযথ তদারকি ব্যবস্থা নেই। ফলে যে উদ্দেশ্যে ঋণ প্রদান করা হয় সে উদ্দেশ্যে ঋণ ব্যয় হয় না। এ কারণে কৃষি ঋণ অনেক সময় কৃষির কাজে আসে না। ৯. উচ্চ সুদের হার। কৃষক বাধ্য হয়ে অপ্রাতিষ্ঠানিক উৎস হতে ঋণ গ্রহণ করলে সেখানে উচ্চ হারে সুদ প্রদান করতে হয়। ১০. সমন্বয় সাধনের অভাব। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঋণদান কার্যক্রমে সুষ্ঠু সমন্বয়ের অভাব রয়েছে। ফলে কৃষকদের ঋণ প্রাপ্তির ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হচ্ছে। উপরিউক্ত কারণসমূহ ছাড়াও ঋণদানকারী প্রতিষ্ঠানসমূহের সাংগঠনিক দুর্বলতা এবং সুষ্ঠু নীতির অভাবে বাংলাদেশ কৃষি ঋণে সফলতা অর্জন করতে সক্ষম হচ্ছে না। বাংলাদেশে কৃষি ঋণ সমস্যার সমাধান। বাংলাদেশে কৃষি ঋণ সমস্যার সমাধানের জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করা যায়। ১. প্রাতিষ্ঠানিক ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের সেবা সম্প্রসারণ। কৃষকদের প্রয়োজনীয় অর্থপ্রাপ্তি নিশ্চিত করার জন্য সরকার প্রাতিষ্ঠানিক ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান বা ব্যাংকসমূহকে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে তাদের সেবা সম্প্রসারণে বাধ্য করতে পারে। ২. প্রাতিষ্ঠানিক ঋণের বৃদ্ধি। দরিদ্র কৃষক যাতে প্রাতিষ্ঠানিক ঋণের ওপর বেশি নির্ভরশীল হয় সেজন্য প্রাতিষ্ঠানিক ঋণের সম্প্রসারণ ঘটাতে হবে। ৩. ঋণদান পদ্ধতি সহজীকরণ। প্রাতিষ্ঠানিক ঋণদান পদ্ধতি সহজ করতে হবে যাতে সহজ সরল কৃষক খুব সহজেই ঋণ গ্রহণ করতে পারে। ৪. দুর্নীতি রোধ। প্রাতিষ্ঠানিক ঋণ বন্টনের ক্ষেত্রে স্বজনপ্রীতি, জালিয়াতি ও দুর্নীতি রোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৫. ঋণ প্রাপ্তি সহজীকরণ। প্রাতিষ্ঠানিক ঋণ সংগ্রহ করতে যাতে অধিক সময় না লাগে ও ব্যয় কম পড়ে সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৬. ভোগান্তি রোধ। প্রাতিষ্ঠানিক ঋণ পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের আমলাতান্ত্রিক মনোভাবের জন্য কৃষকদের যেন ভোগান্তির সম্মুখীন হতে না হয় তা নিশ্চিত করতে হবে। ৭. যথাযথ তদারকি ব্যবস্থা।
কৃষকদের শুধু কৃষি ঋণ বিতরণ করলে চলবে না, ঋণ প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে যথাযথ তদারকি করা প্রয়োজন। 8. সমন্বয় সাধন। বিভিন্ন ঋণদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঋণদান কার্যক্রমে সুষ্ঠু সমন্বয় সাধন করতে হবে ও সুষ্ঠু নীতি প্রয়োগ করতে হবে। 9. সহজ শর্ত ও জামানত। দরিদ্র কৃষকদেরকে সহজ শর্তে এবং জামানতবিহীন বা ক্ষেত্রবিশেষে ন্যূনতম জামানত প্রদানের ভিত্তিতে প্রাতিষ্ঠানিক ঋণের ব্যবস্থা করতে হবে। উপরিউক্ত ব্যবস্থাসমূহ গ্রহণ করতে পারলে বাংলাদেশের ঋণ সমস্যা অনেকাংশে লাঘব হবে বলে আশা করা যায়। চিংড়ি ও মাশরুমের অর্থনৈতিক গুরুত্ব। চিংড়ি বাংলাদেশের একটি অর্থকরী সম্পদ। প্রতি বছর বিদেশে চিংড়ি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আহরণ করা হয়। চিংড়ির বাজার বলতে আন্তর্জাতিক বাজার বোঝায়। পৃথিবীর প্রায় 60টি দেশে বাংলাদেশের চিংড়ি রপ্তানি হয়ে থাকে। চিংড়ি দেখতে সাদা এবং বিদেশি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়, তাই চিংড়িকে হোয়াইট গোল্ড বা সাদা সোনা বলা হয়। বাংলাদেশে চিংড়ি চাষের প্রচুর সম্ভাবনা বিদ্যমান। কারণসমূহ হল অশিক্ষিত, স্বল্প শিক্ষিত ও শিক্ষিত বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়নের প্রত্যাশা, স্বল্প পুঁজিতে সহজেই উপকূলীয় জলাশয় ছাড়াও নদী, নালা, পুকুর ডোবায় চাষ করা যায়, প্রাকৃতিক উৎস হতে সহজেই চিংড়ির পোনা আহরণ করা যায়, অন্যান্য মাছের সাথে মিশ্র খামার বা ধান খেতেও সহজে চাষ করা যায় এবং বিশ্ববাজারে চাহিদা থাকায় রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করার যথেষ্ট সুযোগও রয়েছে। মাশরুম হলো এক প্রকার ভক্ষণযোগ্য মৃতজীবী ছত্রাকের ফলন্ত অঙ্গ। বিশ্বের সেরা মাশরুমের জাতসমূহ সংগ্রহ করে আমাদের দেশোপযোগী উৎপাদন প্রযুক্তি, উদ্ভাবন, সস্তা, সহজলভ্য ও টেকসই মাশরুম বীজ উৎপাদন পদ্ধতি এবং সংরক্ষণ প্রযুক্তি উন্নয়ন করা হচ্ছে। বর্তমানে বাংলাদেশে 6টি মাশরুম বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে, যথা ওয়েস্টার, ঋষি, মিল্কি, সীতাকে, বাটন এবং স্ট্র। মাশরুমের ঔষধি গুণাগুণ। মাশরুমের যথেষ্ট ঔষধি গুণাগুণ রয়েছে। এটি প্রচুর ক্যালসিয়াম সমৃদ্ধ, তাই শিশুদের হাড় ও দাঁত গঠনে বিশেষ কার্যকর। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে যারা আক্রান্ত তাদের জন্য মাশরুম উপকারী। এটি রক্তের চর্বি কমাতে সাহায্য করে, কারণ এতে ইরিটাডেনিন নামক এক প্রকার রাসায়নিক পদার্থ আছে, তাই এটি হৃদরোগীদের জন্য আদর্শ খাবার। এটি টিউমারের বৃদ্ধি কমিয়ে দেয়, রক্তস্বল্পতা দূর করে এবং ক্যান্সার কোষের বৃদ্ধি ও শ্বসন প্রক্রিয়া বন্ধ করে দেয়। মাশরুম শক্তি বৃদ্ধিকারক, ডেঙ্গু জ্বর প্রতিরোধক, বাচ্চা ও গর্ভবতী মায়েদের আদর্শ খাবার, জন্ডিস রোগের প্রতিষেধক প্রভৃতি নানা রকম ঔষধি গুণাগুণ মাশরুমের মধ্যে বিদ্যমান রয়েছে। মাশরুমের অর্থনৈতিক গুরুত্ব। সবজি হিসেবে কাঁচা মাশরুম প্রতি কেজি 150 থেকে 200 টাকা দরে এবং ড্রাই মাশরুম প্রতি কেজি 1000 টাকা থেকে 1200 টাকা হিসেবে বিক্রি করা যায়, যা অতি লাভজনক। দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও এর চাহিদা ব্যাপক। স্বল্প জায়গাতে, স্বল্প পুঁজিতে, অতি অল্প সময়ের মধ্যে মাশরুম চাষ করে অধিক মুনাফা আহরণ করা যায়। গৃহকর্মী নিয়োজিত নারীরাও পাশাপাশি মাশরুম চাষ করে পরিবারের অর্থনৈতিক সচ্ছলতা বৃদ্ধি করতে পারে। বাংলাদেশের স্বল্প শিক্ষিত, অশিক্ষিত ও শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য এটি একটি সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে বিবেচিত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ক্লাসটা দেখার জন্য। আজকে আমাদের দ্বিতীয় অধ্যায়ের আলোচনা শেষ হয়ে গেল। এখন আমাদেরকে বাসায় এই দ্বিতীয় অধ্যায় থেকে বিভিন্ন বোর্ডের যে সমস্ত সৃজনশীল প্রশ্ন এসেছে সেগুলো অনুশীলন করতে হবে। আশা করছি আমরা আগামী ক্লাসে অর্থাৎ তৃতীয় অধ্যায় শুরু করার আগেই দ্বিতীয় অধ্যায় সম্পর্কিত যাবতীয় যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সলভ করে ফেলব। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামী ক্লাসে।